আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা রাজশাহী বোর্ড 2024 সালে আসা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, বর্তমানে উদ্ভিদের টটিপটেন্ট স্টেম কোষ থেকে হুবহু উদ্ভিদ জন্মানোই সম্ভব হচ্ছে না। জীবের জিনোমে এক বা একাধিক জিন প্রবেশ করিয়ে নতুন গুণ সম্পন্ন জীব পাওয়া সম্ভব হচ্ছে। তাহলে এক লাইনের একটা উদ্দীপক, এটা দিয়ে আমরা কি বুঝতে পারলাম যে টটিপটেন্ট স্টেম কোষ যেটা, টটিপটেন্ট বলতে হচ্ছে এরকম পুনরুৎপত্তির ক্ষমতা বোঝায়, মানে পুনরুৎপাদিত বা রিজেনারেশনের যে একটা ক্ষমতা, ওই ক্ষমতাটাকে আমরা বলতেছি হচ্ছে টটিপটেন্সি। যেমন তোমরা হাইড্রা চিনো, হাইড্রা হচ্ছে এরকম একটা জীব, যে জীবটা হচ্ছে অনেক ছোট। আর তোমরা মহাবীর হারকিউলিসের যে গল্পটা, রূপকথার একটা গল্প আছে না, যে মহাবীর হারকিউলিস কি করে, 9 মাথাওয়ালা ড্রাগনকে বধ করে ফেলে, যাদেরকে কেউ বধ করতে পারতেছিল না। ওই ড্রাগনগুলোর একটা মাথা কাটিয়ে ফেললে ওখান থেকে 2টা মাথা তৈরি হচ্ছিল, যার জন্য এখন মানুষজন তো, ওই গ্রামের মানুষজন তো অনেক বিপদে পড়ে গেছিল যে আল্লাহ, এই ড্রাগনটাকে তাহলে আমরা কিভাবে বধ করব। সেক্ষেত্রে হারকিউলিস যা হচ্ছে ওটাকে বধ করছিল। এরকমই প্রকৃতিতে একটা জীব আছে, সত্যি সত্যি কিন্তু পৃথিবীতে এরকম একটা জীব এক্সিস্ট করে। তোমাদের কি ভয় লাগতেছে যে আল্লাহ, ড্রাগনের মতো এরকম একটা জীব? আসলে ওই জীবটা হচ্ছে এরকম, হাইয়েস্ট 20 মিলিমিটার পর্যন্ত হইতে পারে, জলাশয়ের আশেপাশে খুঁজলেই পাবা। ওইটা হচ্ছে হাইড্রা। হাইড্রাটাকে এই বরাবর আমি কেটে ফেললাম মেরে ফেলার উদ্দেশ্যে। ও তো মরলই না, ওর এইখানের যে অংশটুকু এরকম, আর উপরে এই অংশ এরকম হয়ে আলাদা হয়ে গেছে না, বলো? এরকম 2টা অংশ আমরা পাইলাম। এখন ও কি করবে, ওর একটা সুপার পাওয়ার আছে, যে সুপার পাওয়ারটা দিয়ে ও এই হাইড্রাটা এখানের নিচের অংশটুকু তৈরি করে ফেলবে, আবার এইখানের অংশটুকু আবার ওর উপরের অংশ তৈরি করে ফেলবে। এখন দেখো, তুমি মারতে গেছো একটা হাইড্রাকে, তৈরি হয়ে গেছে 2টা হাইড্রা। তাহলে এই যে রিজেনারেশনের যে ক্ষমতাটা, এটাই হচ্ছে আমাদের টটিপটেন্সি। এরকম যে ক্ষমতা, এটা উদ্ভিদের ক্ষেত্রেও আছে। তাহলে ওই উদ্ভিদের এই কথাটাই বলছে যে বর্তমানে উদ্ভিদের এই টটিপটেন্ট স্টেম কোষ বা টটিপটেন্সি যে রিজেনারেশন যে ক্ষমতাটা, এটা ব্যবহার করে হুবহু উদ্ভিদ জন্মানোই শুধু সম্ভব হচ্ছে না, মানে হুবহু উদ্ভিদ জন্মাইতে আমরা পেরে গেছি। ওইটা ছাড়াও জিনোমে এক বা একাধিক জিন প্রবেশ করিয়ে, দেখো কত ইন্টারেস্টিং একটা জিনিস, যে একটা জিনের ভিতরে বৈশিষ্ট্য থাকে, ওই বৈশিষ্ট্যটা আরেকটা জীবের ভিতর তুমি দিয়ে দিতে পারতেছো, তখন ওই জীবটার নতুন বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছে। তাহলে এই যে এক বা একাধিক জিন আমরা স্থানান্তর করতে পারতেছি। 2টা প্রক্রিয়া এখানে তাইলে আমরা জানলাম। একটা হচ্ছে তোমার টিস্যু কালচার, প্রথমটা হচ্ছে টিস্যু কালচার, আর পরেরটা হচ্ছে আমাদের এই যে জিনোম স্থানান্তরের যে, এটা হচ্ছে তোমার জিন ট্রান্সফার, অথবা এটাকে বলা যায় হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তাহলে 2টা প্রযুক্তি জানলাম। এই 2টা প্রযুক্তি হচ্ছে আমার বায়োটেকনোলজির সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী 2টা মানে কাজ। বায়োটেকনোলজি ব্যবহার করে আমরা এই কাজগুলো এখন করতে পারতেছি। সবচেয়ে মজার কথা হচ্ছে এই 14 অধ্যায়টাতে শুধু এই 2টা জিনিস নিয়েই হচ্ছে আলোচনা করা হয়েছে, যার জন্য উদ্দীপকে যাই থাকুক তুমি বুঝবা এই 2টা থেকে যে কোনো একটা, অথবা এই 2টাই, এই যে এখানে এই 2টাই হয়ে গেছে। তাহলে এরকমই সহজ কথাবার্তা, উদ্দীপকটা আমরা বুঝতে পারলাম। এরপরে দেখো কি বলছে, জিন প্রযুক্তি কি, বায়োটেকনোলজি। তাহলে জীববিজ্ঞান আর প্রযুক্তির যে জ্ঞান, এই 2টাকে কাজে লাগিয়ে আমরা কি করব, কোনো একটা জীবকোষ, কোনো একটা অণুজীব, অথবা কোনো একটা অণুজীবের ছোট্ট একটা অংশ, এগুলো ব্যবহার করে আমরা মানব কল্যাণের উদ্দেশ্যে নতুন কিছু তৈরি করব, ট্রান্সজেনিক কিছু একটা তৈরি করব। এই তৈরি করার মাধ্যমে ওই যে সৃষ্ট নতুন জীবটা, অথবা ওই জীব থেকে আমি যে উপজাত দ্রব্যগুলো পাচ্ছি, ওই জিনিসপাতিগুলোই হচ্ছে আমার জীব প্রযুক্তি। তাহলে দেখো কিভাবে বলবো আমরা সংজ্ঞাটা, যে জীববিজ্ঞানের যে শাখায় জীবকোষ, অণুজীব বা তার অংশ বিশেষ, ধরো একটা ব্যাকটেরিয়াটাকে আমি পুরাটা নিব না, ব্যাকটেরিয়ার ভিতরে এরকম গোলাকার একটা ডিএনএ থাকে, যেটাকে আমরা প্লাজমিড বলি, ওই প্লাজমিডটাকে শুধু নিব। তাহলে অণুজীব অথবা অণুজীবের কিছু অংশ বিশেষ, এটা ব্যবহার করে মানব কল্যাণের উদ্দেশ্যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব বা সেই জীব থেকে প্রক্রিয়াজাত বা উপজাত দ্রব্য প্রস্তুত করা, যে প্রক্রিয়া না, মানে যে বিজ্ঞানে আমরা আলোচনা করি, ওইটাই হচ্ছে আমাদের জীব প্রযুক্তি। এরপরে দেখো, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ইকোলি ব্যবহার করা হয় কেন? ইকোলি কি জিনিস? ইকোলি হচ্ছে এশিরেশিয়া কোলি, যেটা একটা ব্যাকটেরিয়ার নাম। ইকোলি হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা ফুল ফর্ম আমরা ব্যবহার করি না, ফুল ফর্মটা অনেক বড় হয়ে যায়, সচরাচর ব্যবহারে আমরা ইকোলি বলে থাকি, কিন্তু ওর আসল নাম হচ্ছে এশিরেশিয়া কোলি। এই যে ব্যাকটেরিয়াটা, ওকেই আমরা কেন ব্যবহার করতেছি, ওর কেন এত ডিমান্ড? কারণ ও হচ্ছে স্ববিভাজনে সক্ষম, ও নিজের অনুরূপ অনেকগুলো ব্যাকটেরিয়া তৈরি করতে পারে। আর ওর ভিতরে যে বৃত্তাকার ডিএনএটা আছে, ওইটা দিয়ে আমরা সহজেই হচ্ছে
অন্য কোনো কাঙ্ক্ষিত ডিএনএ ওর ভিতরে দিয়ে দিতে পারতেছি। তাহলে ইকোলি ব্যাকটেরিয়ায় অবস্থিত প্লাজমিড ওখানে আমাদের বাহক হিসেবে কাজ করে বা ভেক্টর হিসেবে আমরা ব্যবহার করি। ওই যে গোলাকার যে ডিএনএটা থাকতেছে, এই যে দেখো গোলাকার ডিএনএ, এই ডিএনএটার এই অংশটুকু আমি কেটে ফেলে দিব, এখানে আমি নতুন একটা বৈশিষ্ট্য দিব। তাহলে এই অংশটুকু আমি ফেলে দিলাম, ফেলে দিয়ে এখানে নতুন একটা বৈশিষ্ট্য সম্পন্ন ডিএনএ জোড়া লাগাই দিলাম। এখন এই ডিএনএটা আবার ব্যাকটেরিয়াকে দিয়ে দিব, আমরা তোমার ডিএনএ আমরা নিয়ে নিছি, নাও নিয়ে যাও। কিন্তু ওর ভিতরে যে কাজকাম করে দিচ্ছি ব্যাকটেরিয়া তো আর বুঝে না, ও গিয়ে মনের সুখে জীবনযাপন করতে থাকবে, তারপরে ওর সংখ্যা বৃদ্ধি করবে, স্ববিভাজনে সক্ষম ও, সেক্ষেত্রে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে এই কথাগুলো বলছে যে ইকোলি ব্যাকটেরিয়া অবস্থিত প্লাজমিড মানে হচ্ছে এই যে এটা বৃত্তাকার ডিএনএ, কোষের ক্রোমোজোমের বাহিরে স্বতন্ত্র ডিএনএ অণু, মানে ওর দেহ ভিতর এই যে এরকম ওর বডিটা যদি আমি আঁকি, এই যে বৃত্তাকার ডিএনএ আছে, আবার এখানে আলাদা ক্রোমোজোম আছে, তাহলে ওই ক্রোমোজোমের বাহিরে এই ডিএনএটা অবস্থান করতেছে। তাহলে আমাদের জন্য সুবিধা, আমাদের ওই ক্রোমোজোমের ভিতরে যে ডিএনএ খোঁজা লাগতেছে না, বাইরে আমরা ডিএনএ পেয়ে যাচ্ছি। তাহলে যা স্ববিভাজনে সক্ষম, এই দুইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, যে আমরা বাইরে থেকেই মানে পেয়ে যাচ্ছি আলাদা একটা ডিএনএ বৃত্তাকার, সহজে কাটা যায়, বৃত্তাকার জিনিস তো। আবার ও হচ্ছে ব্যাকটেরিয়া কি করে, স্ববিভাজনে সক্ষম। এজন্য আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে এই এশিরেশিয়া কোলি ব্যাকটেরিয়াটাকে ব্যবহার করি, যার ভিতরে আমরা কাঙ্ক্ষিত এই যে ডিএনএটাকে দিয়ে দিলে, তবে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করলে আমরা অনেকগুলো ডিএনএ পাইতে পারি। তাহলে যেহেতু সুবিধা আছে এই জন্যই হচ্ছে আমরা ওকে ব্যবহার করতেছি। তারপর বলছে উল্লিখিত কোষ থেকে উদ্ভিদ জন্মানোর প্রক্রিয়াটি, কোষটা কি, এই যে টটিপটেন্ট স্টেম সেল, এখান থেকে উদ্ভিদ জন্মানোর প্রক্রিয়া, তার মানে একটা স্টেম সেল থেকে একটা কোষ, এই যে একটা কোষ থেকে পুরো একটা উদ্ভিদ তৈরি করব, এই প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে বলছে। এই প্রক্রিয়াটাকে আমি কি বলছিলাম, টিস্যু কালচার প্রক্রিয়া বলছিলাম। চলো আমরা এখন টিস্যু কালচার প্রক্রিয়াটা দেখি। এই যে চলে এসেছে। সবার প্রথমে একটা মাতৃ উদ্ভিদ চিহ্নিত করা লাগবে, যে মাতৃ উদ্ভিদটা অবশ্যই তোমার কোনো রোগ জীবাণু থাকা যাবে না, সুস্থ উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ একটা স্বাস্থ্যবান মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে। এই মাতৃ উদ্ভিদ থেকে আমি ছোট্ট একটা অংশ চুজ করে নিলাম, যেটাকে আমরা বলবো হচ্ছে এক্সপ্ল্যান্ট। অবশ্যই খেয়াল রাখা লাগবে এক্সপ্ল্যান্টটা রোগ জীবাণু মুক্ত হইতে হবে এবং বিভাজনে সক্ষম হইতে হবে। মানে যেই কোষগুলো বিভাজিত হবে, ধরো উপরে ছোট্ট একটা চারা, মানে ছোট্ট একটা বাবু পাতা, এরপরে পাশে আরও বড় পাতা আছে, তুমি এখন দেখেই বুঝতেছো যে এই ছোট্ট বাবু পাতাটা শিওর বিভাজিত হয়ে এই বড় পাতাগুলো সমান হবে। অথবা ভ্রূণ মুকুল বা ভ্রূণমূল, পার্শ্ব মুকুল এগুলো নিতে পারো, মানে মুকুল বলতে ছোট অংশগুলো, তুমি শিওর যে এই জায়গাটা বিভাজিত হবে, ওই অংশটা নিয়ে আমরা কাজ শুরু করবো। তাহলে এক্সপ্ল্যান্ট নিলাম, নিয়ে আমি একটা কৌটো ভিতরে রাখলাম। এটা কিন্তু যেন তেন কৌটো না, এখানে ভিতরে আমি প্রয়োজনীয় অনেক উপাদান দিছি। কি কি দিছি, সুক্রোজ দিছি, খনিজ লবণ দিছি, তারপরে উদ্ভিদের হরমোন দিছি, ফাইটো হরমোন, তারপরে ভিটামিন দিছি, সব কিছু দিয়ে একটা মাধ্যম তৈরি করছি। আবার এগার এগার দিছি, যেটা হচ্ছে জমাট বাঁধাইতে সাহায্য করে। সব মিলে একটা আবাদ মাধ্যম বা মিডিয়াম তৈরি করলাম। এই মিডিয়ামের ভিতরে আমি যখন এক্সপ্ল্যান্টটা দিছি তখন কি হয়েছে দেখো তো, একটা টিস্যু মন্ড তৈরি হয়েছে, অনেকগুলা টিস্যু এখানে একসাথে, মানে টিস্যু মন্ড, অনেকগুলা কোষ একসাথে মিলে টিস্যু মন্ড তৈরি করছে, যেটাকে আমরা বলবো হচ্ছে ক্যালাস। এই ক্যালাস থেকে আমি চুজ করে কিছু পরিপুষ্ট কোষ আলাদা করে নিয়ে নিলাম। এই কোষগুলো মিলে এখানে একটা চারা গাছ তৈরি করছে, মানে ছোট্ট একটা চারা তৈরি করছে, যেটা ছোট্ট, এই জন্য আমরা ওকে বলবো অনুচারা তৈরি হলো। এখন দেখো তো এই অনুচারাটার মূল নাই, ওকে আমাদের মূল বৃদ্ধিকারক মিডিয়ামে রাখা লাগবে। তাহলে মূল বৃদ্ধিকারক মিডিয়ামের ভিতর দিলাম। মিডিয়ামে দেওয়ার আগে, এই মিডিয়ামগুলোতে দেওয়ার আগে অবশ্যই তোমাকে জীবাণুমুক্ত আছে কিনা এই জায়গাটা একদম ইনশিওর করা লাগবে। সেক্ষেত্রে আমরা কি করব, অটোক্লেভ একটা যন্ত্র আছে, ওই অটোক্লেভ যন্ত্র ভিতর রাখবো। অটোক্লেভ ওই যন্ত্র ভিতরে 20 মিনিট রাখবো, 20 মিনিট আর 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখবো। আমরা জানি অনেক বেশি তাপে হচ্ছে জীবাণু মরে যায়, সেক্ষেত্রে এই কাজটা হচ্ছে আমরা করব। তারপরে মূল তৈরি হইলো, দেখো মূল বা শিকড় তৈরি হওয়ার পরে এই যে শিকড়টা অনেক বড় হয়েছে, গাছটাও কিছুটা বড় হয়েছে। এখন আমি শিকড়টা সহ মাটিতে এটাকে স্থানান্তর করে দিতে পারি, কারণ আমরা জানি হচ্ছে শিকড় যখন থাকতেছে তখন উদ্ভিদ নিজে নিজে মাটির নিচ থেকে হচ্ছে তোমার পুষ্টি উপাদানগুলো অ্যাবজর্ব করতে পারবে, এতটুকু তো আমরা শিওর। তাহলে চলো মাটিতে দিয়ে দেখি ও পারতেছে নাকি। তাহলে ওকে যখন আমরা এই যে মাটিতে স্থানান্তর করলাম, ও মাটির নিচ থেকে এখন নিজে নিজে পুষ্টি উপাদানগুলো নিয়ে মানে জীবনযাপন করতে পারবে। তাহলে কোনো একটা কোষ থেকে আমি এই পুরো কাজগুলা করে আবার এরকম হুবহু গুণ সম্পন্ন একটা উদ্ভিদ পাইছি। এখানে কিন্তু বাইরের কোনো বৈশিষ্ট্য আসে নাই, মাতৃ উদ্ভিদটা তুমি যেমন চুজ করছো, উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ একটা রোগ জীবাণুমুক্ত সুন্দর একটা উদ্ভিদ,
ওই হুবহু এরকমই আরও উদ্ভিদ আমরা জন্ম দিতে পারলাম। কিভাবে? ল্যাবরেটরির ভিতরে কাজকাম করেই হচ্ছে, এই যে কনিক্যাল ফ্লাক্স, তারপরে তোমার টেস্ট টিউব নিয়ে কাজ করেই হচ্ছে আমরা উদ্ভিদ উৎপন্ন করে ফেললাম। তাহলে এই প্রক্রিয়াটায় একটা টিস্যু থেকে বা একটা কোষ থেকে পুরো একটা উদ্ভিদ তৈরি হয়েছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে টিস্যু কালচার। তাহলে এইখানটায় দেখো, কোষ থেকে উদ্ভিদ জন্মানোর যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা বর্ণনা করতে বলছে। প্রক্রিয়াটা বর্ণনা কিভাবে করব? এই যে আমি যে কথাগুলো ধাপে ধাপে বললাম, মাত্র উদ্ভিদ নির্বাচন, এরপরে মিডিয়াম তৈরি, তারপরে হচ্ছে তোমার ক্যালাস তৈরি, তারপরে মূল উৎপাদক মিডিয়ামে স্থাপন করা, এভাবে সিরিয়ালে যে বললাম 5টা পয়েন্ট এখানে লেখা লাগবে। ওই পয়েন্টগুলো হুবহু আমাদের বইয়েও দেওয়া আছে। চেষ্টা করবা এই যে চিত্রটা আমি দিলাম, চিত্রটাও হচ্ছে ইনক্লুড করার চেষ্টা করবা। মানে এই প্রশ্নটাতে চিত্র বলে দেয় না, চায় না, কিন্তু চিত্র দিলেই হচ্ছে মানে বেশি ভালো হয়। দেখো পয়েন্ট আকারে আমরা লিখবো মাতৃ উদ্ভিদ নির্বাচন করা, তারপরে কি কি করলাম ধাপে ধাপে সবগুলো পয়েন্ট হচ্ছে লিখবো। তাহলে আমি হচ্ছে পিডিএফটা ধরে ধরে এখন তোমাদেরকে রিডিং করাতে পারবো না, কারণ ইজি বায়োলজি বই তোমাদের সবার কাছে আছে, ওখান থেকেই তো হচ্ছে তুমি না বুঝার কারণে এই কিওয়ার্ডটা স্ক্যান করলা, তাই না? সেক্ষেত্রে ওইখানে রিডিং পড়বা, আর আমি যে চিত্রটা বুঝাইলাম ওই চিত্রটা ধরে মানে বুঝানোর পরে এখন একটু পড়ে দেখো, এখন দেখবা যে জিনিসপাতিগুলো কথাবার্তাগুলো সহজ লাগতেছে। তাহলে ধরে ধরে পিডিএফ পড়ানোর কোনো দরকার নেই। এবার এদিকে তাকাও, ঘ নাম্বারে কি বলছে? উল্লিখিত দ্বিতীয় প্রযুক্তির সফলতা। দ্বিতীয় প্রযুক্তিটা কি ছিল? জিন স্থানান্তর, একজনের ভিতরের জিন আরেকজনের ভিতরে স্থানান্তর করতে পারতেছিলাম। এটা হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ। এখন এই রিকম্বিনেন্ট ডিএনএর অনেক সাফল্য আছে, যেটা অলরেডি আমরা মানে দেখতে পাইতেছি চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএর প্রয়োগ অলরেডি দেখতে পাচ্ছি। চলো একটু দেখি। উদ্দীপকে আলোচিত দ্বিতীয় প্রক্রিয়াটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এইটা যে তুমি ধরতে পারছো, এই কথাটা সবার আগে লিখবা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমি যে বুঝতে পারছি, প্রথম লাইনেই এই কথাটা লিখে দিবা। দ্বিতীয় প্রযুক্তিটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। কেমন? এরপরে যে হচ্ছে আমরা বর্ণনা লিখবো। কৃষিক্ষেত্রে ওর কী কী সুফল দেখতে পাই দেখো তো। এই প্রযুক্তি ব্যবহার করে ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী ফসল তৈরি করা যায়। ধরো তুমি ফসল তো বাগানে মাটিতে করবা, এখন মাটিতে যখন তুমি ফসল উৎপন্ন করতেছো, ওই মাটিতে তো ক্ষতিকর পোকামাকড়ও থাকতে পারে। পোকামাকড়গুলো বলতে পারে যে আরে এই মাটিতে তো আমি বসবাস করি, ফসল লাগাইছো, আমি কেন খাবো না, খেয়ে ফেলবে তোমার ফসলগুলা, সেক্ষেত্রে তোমার ফসলের ক্ষতি হচ্ছে। আমরা ব্যাসিলাস থুরিনজেনেসিস একটা ব্যাকটেরিয়া আছে, ওই ব্যাকটেরিয়াটা ব্যবহার করে এরকম উন্নত জাতের উদ্ভিদ তৈরি করতে পারছি বা ফসল তৈরি করতে পারছি, যেখানে হচ্ছে তোমার ব্যাকটেরিয়া কোনো আক্রমণ করতে পারে না, মানে ব্যাকটেরিয়া না, মানে বাইরের যে পোকামাকড় আক্রমণ করতে পারে না। সেক্ষেত্রে বিটি কর্ন বা বিটি কটন এই উদ্ভিদগুলো অলরেডি তোমার তৈরি হয়ে গেছে। বিটি কেন বলি? ওই যে ব্যাসিলাস থুরিনজেনেসিস ব্যবহার করছি, এই জন্য এগুলো দিয়ে উন্নত ফসল তৈরি করা হয়েছে। আবার ভাইরাস মাঝে মাঝে আক্রমণ করে। পেঁপের গায়ে তোমরা কখনো এরকম রিং হইতে দেখছো, মানে রিং রিং স্পট হয়ে যায়, পাপায়া রিং স্পট ভাইরাস বলে ওগুলাকে। আবার পাটের ক্ষেত্রে আমরা লাল লাল দাগ হয়ে যাইতে দেখি, ওটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। এরকম বিভিন্ন ভাইরাসের আক্রমণে আমরা ফসলের ক্ষতি হইতে দেখি, ওইগুলোও আমরা জয় করে ফেলছি, যে ভাইরাস এখন আক্রমণ করতে পারে না। ব্যাকটেরিয়ার আক্রমণের কাছ থেকে হচ্ছে আমরা রক্ষা করছি। আবার মাঝে মাঝে লবণাক্ত মাটি, মনে করো মানে সমুদ্র উপকূলের কাছাকাছি লবণাক্ত মাটিতে তোমার ফসলগুলো ভালো হইতে পারতেছে না, যার জন্য আমরা এরকম একটা জাত তৈরি করলাম যারা লবণাক্ত মাটিতে হচ্ছে মানে সুন্দরভাবে টিকে থাকতে পারবে। আবার আমরা খরা প্রবণ উদ্ভিদ, মানে খরা প্রতিরোধ করতে পারে এরকম উদ্ভিদও তৈরি করে ফেলছি। যেই অঞ্চলগুলো মানে বাংলাদেশের যে পূর্বাঞ্চলগুলো, ওইদিকে হচ্ছে তোমার খরা অনেক বেশি হয়, মাটিতে পানি না থাকলেও অল্প একটু পানিতেই হচ্ছে ওই উদ্ভিদটা মানে মারা যায় না, জীবনযাপন করতে পারে। তাহলে এরকম উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ উদ্ভিদ আমরা তৈরি করে ফেলছি। আবার দেখো এই যে আমরা ধানের ভিতরে ভিটামিন এ প্রবেশ করাইছি, যাতে শর্করা জাতীয় খাবারের সাথে সাথে তোমার ভিটামিন এ এর অভাবটাও দূর হয়ে যায়। তাহলে এরকম বিভিন্ন ধরনের সফলতা আমরা কৃষি ক্ষেত্রে দেখে ফেলছি অলরেডি। তারপরে আমাদের কি আছে? প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন প্রাণীর ভিতরে আমরা এই নতুন বৈশিষ্ট্য সমৃদ্ধ জিনগুলা প্রবেশ করানোর মাধ্যমে কিন্তু মানে লাভবান হচ্ছি বা মানব কল্যাণে এগুলো ব্যবহার করা হচ্ছে। যেমন ভেড়ার যেই পশমগুলা, ওই পশমগুলা থেকে আমরা জানি হচ্ছে তোমার উইলের যে কার্ডিগেন, মাফলার, এগুলো তৈরি করা যায়। তাহলে কোনো একটা ভেড়ার জিন আছে, যে জিনের ভিতর তোমার হচ্ছে উন্নত বা সুন্দর গুণগত মান সমৃদ্ধ পশম আছে, ওই জিনটা যদি তুমি অন্য একটা ভেড়া যার তোমার হচ্ছে সুন্দর পশম হয় না, তার ভিতরে যদি দিয়ে দাও, সেক্ষেত্রে ওই ভেড়াটাও কিন্তু নতুন জিনটা পেয়ে গেল, যার কারণে কিছুদিন পরে বা নতুন যে জীবটা, ওর ভিতরে আমরা কি দেখতে পাবো? যে ঘন পশম বা
সুন্দর বা উন্নত পশম তৈরি হচ্ছে, যার জন্য তুমি কিন্তু এক্ষেত্রে লাভবান হইতে পারতেছো। তারপরে এখানে কি বলছে যে গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য প্রোটিন সি স্থানান্তর করা হয়েছে। আকার বৃদ্ধি এবং মাংসের উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে মানুষের বৃদ্ধির জন্য দায়ী হরমোন যে জিন, ওগুলা ভেড়ার ভিতরে ব্যবহার করা হয়েছে। এরকম করে জিন একজনেরটা আরেকজনের ভিতর দিয়ে আমরা কিন্তু মানে মানব কল্যাণের জন্য বা সুন্দর কিছু বৈশিষ্ট্য সমৃদ্ধ জিন তৈরি করতে পারতেছি। তাহলে প্রাণীর ক্ষেত্রেও আমরা এগুলো দেখতে পেলাম। মৎস্য উন্নয়নে মাগুর, কমন কার্প, লইট্টা, তেলাপিয়া মাছ, স্যামন মাছের দৈনিক বৃদ্ধির হরমোন জিন স্থানান্তরের মাধ্যমে ওই যে স্যামন মাছের বৃদ্ধির যে হরমোনটা ওইটা এই মাছগুলোর ভিতর দিয়ে দিছে। তখন কি হইলো, এইখানের যে আমাদের নর্মাল যে ফিশগুলো ছিল ওরা এই যে এই চারটা ওরা কি করলো, ওদের বৃদ্ধি অনেক বেশি হইলো। সেক্ষেত্রে ওদের আকার যখন বড় হচ্ছে, খাদ্যের চাহিদাও পূরণ হচ্ছে, মানে অধিক জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণ করার জন্য তো আমাদের অধিক ফলন দরকার। এবং যারা এই ব্যবসাটার সাথে মানে জড়িত তারাও লাভবান হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করতেছি, মানে উন্নয়নটা দেখতে পাচ্ছি। তবে চিকিৎসা ক্ষেত্রে এটার অনেক উন্নয়ন দেখা যায়। আমরা বিভিন্ন রোগের ঔষধ কিন্তু তৈরি করতে পারি। ওই যে কি জানি জন্ডিস হইলে আমরা কি বলি, হেপাটাইটিস বি, ওইটার ঔষধ কিন্তু আবিষ্কার করা হয়েছে তোমার এই মানে নিম্ন শ্রেণীর জীবদের ভিতরে, মানে ব্যাকটেরিয়া, ইস্ট, ওদের ভিতরে জিন স্থানান্তর করার মাধ্যমে কিন্তু আমরা এই হেপাটাইটিস বি এর ঔষধ তৈরি করতে পারছি, যেটাকে আমরা কি বলি, ইন্টারফেরন বলি। দেখো ইন্টারফেরন যেটা হেপাটাইটিস বি এর ঔষধ। এছাড়াও ডায়াবেটিক্স হইলে আমরা কি দেখি যে শরীরে ইনসুলিন তৈরি হয় না, যার জন্য বাইরে থেকে ইনজেক্ট করে ইনসুলিন পুশ করা লাগে। সেই ইনসুলিনও কিন্তু আমরা এরকম মানে রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে তৈরি করতে পারতেছি। আবার দেখো বামনত্ব যে রোগ, এটা মানে প্রতিরোধ করার জন্য মানে খাটো হওয়ার যে রোগটা, আমরা কিন্তু মানে লম্বা হওয়ার জিনটা ট্রান্সফার করার মাধ্যমে এই রোগটা থেকেও মুক্তি পাইতে পারতেছি। আমরা জানি যে ক্যান্সার আর এইডস এগুলো হইলে কিন্তু রক্ষা নাই বা এগুলোর কোনো চিকিৎসা নাই। এই চিকিৎসাগুলোও কিন্তু অলরেডি মানে রিকম্বিনেন্ট ডিএনএ কিন্তু আমাদেরকে একটা আশার আলো দেখাইছে যে আমরা চিকিৎসা ক্ষেত্রেও মানে অনেক আলোড়ন তৈরি করতে পারি। তাহলে অনেক ধরনের মানে আমাদের মানব কল্যাণের জন্য অনেক ধরনের সুবিধার জিনিসপাতি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও তৈরি হচ্ছে। তুমি যেই যেই জায়গাটায় অবদান রাখছে এরকম কোনো জায়গা খুঁজে পাবে না যেখানে হচ্ছে তোমার রিকম্বিনেন্ট ডিএনএ অবদান রাখে নাই। প্রতিটা ক্ষেত্রে আমরা হচ্ছে এর মানে অনেক বেশি বেনিফিট দেখতে পাইতেছি। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে প্রশ্নে যে মানে ঘ নম্বর প্রশ্নটাতে এরকম বলছিল পরিবেশের সুরক্ষার ক্ষেত্রে, আচ্ছা সিউডোমোনাস এই কথাটা বলি। সিউডোমোনাস একটা ব্যাকটেরিয়া আছে যেটা আবিষ্কার করা হয়েছে তোমার জলাশয়ের তেলগুলা বা বর্জ্যগুলা খেয়ে ফেলার জন্য। তাহলে এই যে দেখো পেট্রোলিয়াম, কয়লা খনির এলাকার দূষণ মুক্তকরণ, কলকারখানার আশেপাশে যদি জলাশয় থাকে, আমরা জানি হচ্ছে জলাশয়ে ওই কলকারখানার বর্জ্যগুলো মিশে জলাশয়টা হচ্ছে দূষিত হয়ে যায়। সেক্ষেত্রে ওই পরিবেশ থেকে জীবাণু খেয়ে ফেলার জন্য বা জলাশয়ের দূষণমুক্ত রাখার জন্য সিউডোমোনাস একটা ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে এরকম জিন, ওর জিনগুলো স্থানান্তর করার মাধ্যমে আমরা এরকম অনেক কিছুই তৈরি করতে পারতেছি, যেখানে আমাদের কি বর্জ্য শোধন বা পয়ঃনিষ্কাশন ইত্যাদি পরিবেশকে মানে সুস্থ রাখার উদ্দেশ্যে এই প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আমরা অনেক কিছু মানে প্রয়োজনীয় আলোড়ন তৈরি করতে পারতেছি। তাহলে পরিবেশ সুরক্ষায়, চিকিৎসা ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে মানে প্রাণীদের উন্নত বৈশিষ্ট্য তৈরির ক্ষেত্রে এবং কৃষি ক্ষেত্রে তো সবচেয়ে বেশি। তাহলে এই রিকম্বিনেন্ট যে ডিএনএটা, এটার ভূমিকা সকল ক্ষেত্রেই আমরা এর ভূমিকা দেখতে পাইতেছি। পয়েন্ট আকারে আমরা এই ভূমিকাগুলা মানে সব কথাবার্তাগুলো কিন্তু সহজ। তুমি কি করবা, শুধুই যে উন্নত জাত, কি জাত তৈরি হইলো, কোন ভিটামিন কিসের ভিতর দিল, এই ইনফরমেশনগুলো একটু মনে রাখবা, তাহলেই দেখবা যে সহজ কথাবার্তা। তাহলে এই রিকম্বিনেন্ট ডিএনএ বা জিন ট্রান্সফার, এক জায়গার জিন আরেক জায়গায় দিয়ে দিয়ে আমরা হচ্ছে নতুন বৈশিষ্ট্য তৈরি করতে পারতেছি। এই নতুন বৈশিষ্ট্য সমৃদ্ধ যে জীবটা বা যে উদ্ভিদটা, ওইটাকে আমরা বলি ট্রান্সজেনিক উদ্ভিদ বা জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিএমও অথবা ট্রান্সজেনিক জীব। তাহলে এরকম ট্রান্সজেনিক জীব তৈরির মাধ্যমে আমরা হচ্ছে অনেক বেশি ভূমিকা দেখতে পাইতেছি কার, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তাহলে সহজ কথাবার্তা আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।